ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুন এর দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে এলাম নতুন আরেকটা এপিসোডে। ফিউচার লাইটস আমাদের ভিডিও পডকাস্ট নিয়ে। প্রতিবারের মতো এবারও একজন ছাত্রকে নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামে এসেছি। হ্যাঁ, অবশ্যই কোন ইয়ারের ছাত্র তুমি? ফার্স্ট ইয়ার স্যার। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ওর কাছ থেকেই শুনি ও কী নিয়ে পড়াশোনা এখানে করতে এসছে, কেন এসছে। একটু দর্শকদের যদি তোমার নাম পরিচয় দাও। সবার আগে নমস্কার স্যার, নমস্কার। আমার নাম সৌমিক তালুকদার। আর তোমার দর্শককে বলো। আমার নাম সৌমিক তালুকদার, আর আমি নিফাতে অ্যাক্টিংয়ে সেমি প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছি এখন। সো আমার বেসিক্যালি অ্যাক্টিং নিয়ে ভালোবাসাটা হয়েছিল যে ছোটোবেলার থেকে আমি সিনেমা দেখি। তো সিনেমা দেখার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে সিনেমার মধ্যে যে এই এতগুলো চরিত্র অভিনয় করছে, তো এদের মানে লাইফ স্টোরিটা কীরকম হবে, বা এরা যে যাদের দেখে আমি বড় হয়েছি তারা যে মানুষজনকে এন্টারটেইন করে, তো এই এন্টারটেইনমেন্টের যে রিজনটা বা কজটা সেটা আমি হতে চাইছিলাম, তাই জন্য এই কোর্সে আসা। মানে সোজা কথায় অত ঘুরিয়ে না বলে অভিনয়টা করতে চাও। একদম স্যার। হ্যাঁ, মানে একদম সোজা সাতটা কথা। আমি যাদের দেখে বড় হয়েছি অভিনয়, তাদের মতো অভিনয় করতে চাই। একদম হ্যাঁ, ভালো অভিনয় করতে চাই, এই স্যার। জন্যই তুমি শিখতে এসছো। হ্যাঁ, আমার স্যার। মনে হয়েছে অভিনয়টা না শিখে করা যাবে না স্যার, একদম। আমার মনে হয় ঠিকই ভেবেছো। তো এবার আমার বক্তব্য হচ্ছে, কী ধরনের অভিনয় করতে তুমি চাও? মানে তোমার 6 মাসে, তো এখন প্রথম কথা বলি, 6 মাসে এই জার্নিটা তোমার কীরকম লেগেছে? স্যার 6 মাসের জার্নিটাতে আমার নতুন অনেক অভিজ্ঞতা হয়েছে। সেটা হয়েছে যে আমার একটা ধারণা ছিল যে অভিনয় জিনিসটা হচ্ছে শুধু ক্যামেরার সামনে হাসবো, কাঁদবো বা একটা সংলাপ বলবো, তাতেই অভিনয় হয়ে যাবে। কিন্তু অভিনয় সেটা নয়। অভিনয়ের মধ্যে ব্লকিং আছে, ক্যামেরা লেন্স কীরকমভাবে ফেস করতে হবে, লেন্স অভিনয় যেটা। সে তো টেকনিক্যাল ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ, টেকনিক্যাল ব্যাপার। লেন্স অ্যাক্টিং করতে গেলে যা যা দরকার সেটা তো ধাপে ধাপে হবে। কিন্তু অভিনয় একটা চরিত্র চিত্রণ, একটা চরিত্র। তোমার নাম কি জানো? সৌমিক স্যার। সৌমিক থেকে আমাকে শ্যামল হতে হবে, সৌমিক থেকে আমাকে রাম হতে হবে, সৌমিক থেকে আমাকে যদু হতে হবে। হ্যাঁ, অতএব আমি সৌমিক থাকলে হবে না। হ্যাঁ, এটা শুনতে খুব সহজ লাগে, হ্যাঁ, করাটা খুব কঠিন। হ্যাঁ, একদম স্যার। মানে আমি যদি এখন তোমাকে বলি, হ্যাঁ, যে তুমি তোমার কথা বলার ধরনগুলো একটু চেঞ্জ করে দাও। মানে ধরো আমি চেঞ্জ করে ফেলেছি নিজেকে। হ্যাঁ, আমার এই বলার ধরন যা আগে দেখছি যে সেগুলোকে নিয়ে এখন একটু অন্যরকম করে বলছি। হ্যাঁ, এরকম যদি করতে বলি তুমি করতে পারবে? এই 6 মাসে হয়েছে সেরকম কিছু? চেষ্টা করে দেখবো স্যার, যতটা পারা যায়। ধরা যাক এই এখন আপনি কীরকমভাবে চাইছেন আমাকে? এই যেরকম তুমি দেখাবে। আচ্ছা। না, আমি না যেইভাবে কথা বলি সেরকমভাবে আমি আর কথা বলতে চাই না। কারণ হচ্ছে অভিনয়টা আমি কতটা শিখেছি সেটাই আপনাদের দেখানোর জন্য আমি এখানে এসেছি। তো আপনারা দেখে বলুন। ঠিক আছে। তোমার কি মনে হয় যে একটা চরিত্রকে চেঞ্জ করতে গেলে, একটা চরিত্র ডেভেলপ করতে গেলে, হ্যাঁ, মানে চিত্রণ করতে গেলে কোন কোন জিনিসটার উপর বেশি আমি চাইবো না তোমার কাছ থেকে, 6 মাসে যেটুকু হয় সেটুকু একটা মিনিমাম সেন্স, হ্যাঁ, সেটা কি কি? প্রথমে হচ্ছে চরিত্রটা কি, মানে আমি যদি 5W1H যদি প্যাটার্নটা ফলো করি, যে চরিত্রটা কে, কোথা থেকে এসছে, কোথায় আছে, তার ব্যাক স্টোরি যদি নাও জানতে পারি, তো সে কী করে। না, আমার বক্তব্য হচ্ছে, ধরো, হ্যাঁ, আমরা একটু অন্য ধরনের আলোচনা আমার মনে হয়েছে একটু কথা বলি। দেখুন, আমরা যখন অভিনয় করি তখন আমাদের বিভিন্ন প্রসেস আমাদের মধ্যে কাজ করে। হ্যাঁ,
অ্যাকচুয়ালি যাই করি আমরা মানুষের একটা মানুষকে গড়ি নিজের ভেতর, হ্যাঁ, একটা অন্য মানুষকে গড়ে তোলার চেষ্টা করি। একদম স্যার। হ্যাঁ, তাই সেখানে অনেকগুলো পয়েন্টস থাকে, এগুলো নিশ্চয়ই আমরা আলোচনা করেছি। তা সেখানে একটা পয়েন্টস অবশ্যই থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে ইনার অ্যাক্ট আউটার আউটার। হ্যাঁ, এবার ধরো মেদিনীপুরের একটা চাষির সন্তান মারা গেছে, তার ইনার ফিলিংস তাকে দুঃখ দেবে, তার কষ্ট হবে যে ছেলেটাকে আমি হাতে তুলে কোলে পিঠে মানুষ করেছি, আমার সামনে তার মৃতদেহ। তা সেও কাঁদবে, কমন ফ্যাক্টর। হ্যাঁ, বালিগঞ্জে যিনি বাবা থাকেন, হ্যাঁ, সেই বাবার যখন ছেলে মারা যাবে তার ভেতরেও কিন্তু অন্তরে থাকবে ছেলেটাকে কোলে নিয়েছি, পিঠে নিয়েছি, চলে গেল আজকে এইভাবে। হ্যাঁ, ঠিক আছে, তিনিও কাঁদবেন, দুটো কান্নাই কান্না। হ্যাঁ, দুটো ইনার ফিলিংসই কান্না, একদম স্যার। কিন্তু দুটো ইনার ফিলিংসের আউটার একটা আলাদা হচ্ছে। মেদিনীপুরের চাষি ভদ্রলোক যেভাবে কাঁদছেন, বালিগঞ্জের ভদ্রলোক সেইভাবে কাঁদছেন না। তার মানে চেঞ্জ কি হচ্ছে বলো? কান্নার ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার। তা কি হচ্ছে, ইনার চেঞ্জ হলো না আউটার চেঞ্জ হলো? ইনার তো একই রয়েছে, আউটারটা চেঞ্জ হবে, মানে রিফ্লেকশনটা কীভাবে প্রকাশ তার করছে। মানে ইনার্সটা আমার কমন ফ্যাক্টরের মধ্যে থাকতেই পারে, একদম বাট আউটারটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ লাউড হচ্ছে, কেউ Subtle way-তে হচ্ছে। চরিত্রের উপর ডিপেন্ড করে এটা। হ্যাঁ, তা যাই হোক, দিজ আর ভেরি ইন্টারেস্টিং গেম। এই খেলাগুলো খেলতে কীরকম, মানে এগুলো কীরকমভাবে হচ্ছে তোমাদের এখানে এই 6 মাসে? তুমি কীরকম এই কাজকর্মগুলো? সেই 6 মাসে আমাদের কোনো চরিত্র এখানে কেউ ডেকেছে? কোনো ডিপ্লোমায় কিছুতে কাজ করেছো, ডিপ্লোমা বা প্রজেক্ট ছবিতে? প্রজেক্ট ছবি আমাদের চলছে এখন একটা। তোমাদের প্রজেক্ট একটা হচ্ছে, তাতে তুমি একটা কাজ করছো। হ্যাঁ, কী চরিত্র তোমার? আমার চরিত্রটা হচ্ছে বেসিক্যালি একজন মানে আর্টিস্ট। সে মানে খুব এস্টাবলিশ আর্টিস্ট না, কিন্তু সে নিজের একটা জায়গা তৈরি করতে চাইছে ইন্ডাস্ট্রিতে। সে একজন মানে মিউজিশিয়ান বেসিক্যালি, কিন্তু তার জীবনে ক্রাইসিসটা হচ্ছে যে তার আপন বলতে কেউ নেই। তার মা আর বাবা দুজনেই মারা গেছেন, আর সে যে জিনিসটার জন্য লড়ছে সে কতটা সাফল্য পাবে সেটা জানে না, কিন্তু সেটা নিয়ে একটা মানে হোপ, মানে একটা ভরসা নিয়ে এগোচ্ছে যে সে করতে পারবে জিনিসটা। একটা স্ট্রাগল করছে, সেটা স্ট্রাগল করছে। এটাই গল্প। এই গল্পটা এরকমই। এবার মানে গল্পের এটাই বক্তব্য নাকি? আমি ঠিক বুঝতে পারলাম না। গল্পটা এরকমই যে যার কেউ নেই, তার হয়তো মানে ওপরওয়ালা আছে, থাকতেও পারে না থাকতেও পারে সেটা কিন্তু তাকে চেষ্টা করে যেতে হবে। মানে কেউ বলতে আমি ইন্ডাস্ট্রিতে তো আর বাবা মার কোনো ব্যাপার নেই, ইন্ডাস্ট্রিতেও আমাকে আমার কোয়ালিটিস নিয়ে যেতে হবে। একদম স্যার। হ্যাঁ, তার মানে আমাকে লড়াই করে ওই কোয়ালিটিটা তৈরি করতে হবে। হ্যাঁ, এইটা মাথায় রেখেই হ্যাঁ গল্পকার গল্পটা তৈরি করেছে। হ্যাঁ, যে লড়াইটাই ওখানে সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, অর্থাৎ নিজেকে গড়ে তোলাটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, সাফল্যর জন্য আমাকে লড়াই করতে হবে, সাফল্য পেতে গেলে লড়াই করতে হবে। জানি না গল্পের বিষয় এরকম আছে কি না, কিন্তু সেটা তো আমি মনে করি না। সাফল্যের জন্য কেউ দৌড়ায় না, কাজের নেশায় দৌড়ে যাও, নিজের কাজ করে যাও। হ্যাঁ, এবার তুমি স্বীকৃতি পেলে না পেলে না, ঠিক আছে, কিন্তু তুমি তোমার কাজটা স্যাটিসফাইড হওয়ার জন্য লড়ে যাও, করে যাও। হ্যাঁ, সেইটা থাকলে হয়ে যায় কি আর। তা যাই হোক, নিশ্চয়ই এই গল্পটা আমরা আগামী দিনে দেখবো। কত শুটিং হয়ে গেছে? কয়েকটা পোর্শন বাকি আছে, অল্প একটা মানে portion। শুরু হয়েছে সব? হ্যাঁ, শুরু হয়েছে সব। টকি না নন টকি? নন টকি স্যার। নন টকি, তার মানে এক্সপ্রেশনস, বিহেভ এগুলো দিয়ে এইগুলোই স্যার। হ্যাঁ, একটু টাফ ব্যাপার, কীভাবে প্রকাশ হচ্ছে জানি না। যাক, ইন্টারেস্ট রইলো ছবিটা দেখার জন্য। তার মানে সবে সদ্য দৌড়চ্ছ, আরও ছুটতে হবে, আরও চলতে হবে। এই চলাটা 6 মাসে কীরকম, কতটা বোরিং তোমার মনে হলো? সে 6 মাসে আমি অনেক কিছু শিখেছি। সেটা হচ্ছে যে নিজের চরিত্র কীরকমভাবে তৈরি করতে হবে। যে আমি ইন্টারেস্টিং না বোরিং মনে হয়েছে 6 মাসের পথটা? ইন্টারেস্টিং স্যার, বোরিং কেন হবে? না, হতেই তো পারে। না, হ্যাঁ, তা যাই হোক, যেই তোমার কাছে ইন্টারেস্টিং? আমার কাছে ইন্টারেস্টিং কারণ আমি জিনিসটাকে ভালোবাসি স্যার। মানে ভালোবাসো বলে, যে ভালোবাসে না সেইখানে আসলে বোর হয়ে যাবে। না, সেটা বক্তব্য না, মানে আমার মধ্যে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে জানার ইচ্ছে বা খিদেটা আছে আমার, সেটা যার খিদে নেই সে কি বোর হবে এখানে? আমি সেটাই জানতে চাইছি। না, আমি বলবো মানে যে দ্য প্রসেস অফ ক্লাস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, সে পারি চাই না পারি, বাট ভেরি ইন্টারেস্টিং, নাকি ভেরি বোরিং? ইন্টারেস্টিং কেন, আমাদের
অভিনয়টা যখন শেখানো হয়, যে কোনোই ফ্যাকাল্টি হোক না কেন, তিনি আমাদেরকে এমনভাবে বোঝায় সিনটা যাতে আমরা রিলেট করতে পারি, সেটা মানে খুবই মানে চলতি এক্সাম্পল দিয়ে। শুধু কি দৃশ্যই বোঝানো হয়, মানে দৃশ্য ধরে দৃশ্য নয়, ওয়ার্কশপ বেসড কাজ হয় না কোনো? ওয়ার্কশপ বেসড কাজও হয় স্যার। সেটাই আমি বলছি। আমার তো মনে হয় করায়, সুমন্ত করায়, সবাই করে, ভয়েসের স্যার। উপর চন্দনদা হ্যাঁ, করায়, হ্যাঁ। ইম্প্রোভাইজেশনের উপরে আমি নিজেও করিয়েছি। হ্যাঁ, স্যার। এই যে পয়েন্টসগুলোর কথা বলছে, এগুলো এসছে মানে স্তানিস্লাভস্কি মেথড কি হয়, ট্রুথ অ্যান্ড বিলিফ, তারপরে যা যা আছে, গিভেন সার্কামস্টান্সেস, পারপাসফুল অ্যাক্ট, হ্যাঁ, স্প্লিট অফ অ্যাকশনস। সেদিনকে ওদের ক্লাসে মানে এই স্প্লিট অফ অ্যাকশন সাবজেক্ট পয়েন্টটা বাদ চলে গেছে, একদম স্যার ঠিক বলেছেন। তাই না? হ্যাঁ, হঠাৎ আমার বাড়িতে খেয়াল করেছে যে আমি স্প্লিট অফ অ্যাকশনটা বাদ দিয়ে গেছি। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, ঠিক আছে। তাই এবার আগামী দিন তাহলে তোমার সাথে যখন কথা হবে, তখন নেক্সট এপিসোডে আমরা যখন ওকে দেখব, তখন নিশ্চয়ই সেই চরিত্রটা নিয়ে কথা হবে, যে শিল্পী লড়াই চালাচ্ছে নিজেকে গড়ে তোলবার জন্য। হ্যাঁ, মানে অনেকটা তোমার মতো, তুমি যেমন এসছো এখানে অভিনেতা হিসাবে নিজেকে তৈরি করবার জন্য। হ্যাঁ স্যার, আমি একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে চরিত্র যখনই আমরা অভিনেতারা পাই, সেটা রিলেটেবল যদি হয়, তাহলে সেটা তৈরি করতে আমাদের কাছে অনেক সুবিধে হয়ে যায়। এবার আপনি যেটা বললেন যে মেদিনীপুরের একজন চাষি, ওটাই চ্যালেঞ্জ তো। হ্যাঁ, ওটাই চ্যালেঞ্জ। আসলে চ্যালেঞ্জ আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টর, চ্যালেঞ্জ আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইচ মোমেন্ট অফ আওয়ার লাইফ। হ্যাঁ, আমরা জানতাম এখানে ইন্টারভিউ হবে, তুমিও জানতে। হ্যাঁ, কিন্তু ইন্টারভিউওয়ালা বা যিনি এডিট করবেন এইটাকে নিয়ে, হ্যাঁ, বা যারা এখন বর্তমানে ক্যামেরা চালাচ্ছেন, হ্যাঁ, ছাত্রছাত্রী চালাচ্ছে, তারা কেউ জানতো না সুদীপ্তদা আচমকা কথা বলতে বলতে বলবে এই অমুক দিনের ক্লাসে, হ্যাঁ, ওই স্প্লিট অফ অ্যাকশনসটা মিস করে গেছে। একদম স্যার। কেউ বিশ্বাসই করতে পারে যে এরকম একটা কথা এই লোকটা বলতে পারে। হ্যাঁ, কোন ক্লাসে কি উনি বাদ দিয়ে গেছেন, ওটা আচমকা তোমাকে দেখে খেয়াল করেছে বলে একটা ইন্টারভিউতে বসে বলে দিল লোকটা ক্যাজুয়ালি। এটার জন্য কেউ প্রস্তুত ছিল না এখানে, একদম স্যার। তাই না? এটা এডিট টেবিলে রাখতেও পারে, নাও রাখতে পারে, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, বাট দিস ইজ, হ্যাঁ, অরিজিনালি এই মুহূর্তে তুমি যদি আমাকে বলো যে ইন্টারভিউ দিতে এসে, হ্যাঁ, তুমি কি তাহলে সেই সুদীপ্তদা ক্লাসে? না, বাড়ির সুদীপ্ত না। হ্যাঁ, কিন্তু এটাই আমার কাছে চ্যালেঞ্জ। হ্যাঁ, এই যে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, হ্যাঁ, নোন টু মি, আমি কীভাবে এগোবো কীভাবে, কিন্তু হ্যাঁ, রিয়েল লাইফে এরকম আননোন হয়। একজন অভিনেতার চ্যালেঞ্জ থাকে ওইখানেই যে তার স্ক্রিপ্টে সব নোন, কিন্তু প্রতিটা মুহূর্ত তাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হয়, ওখানেই তার চ্যালেঞ্জ, যে সেটা যেন জন্য সে প্রস্তুতি ছিল না। 10টা রিহার্সাল দিয়েছে, কিন্তু প্রতিবারই যখন করে মনে হয় যেন এই প্রথম ফেস করলো, তাই না? আর একটা জিনিস যেটা আমি শিখেছি, যেটা এই 6 মাসের মধ্যে, সেটা হচ্ছে অভিনয়ের ডায়লগ মুখস্থ করলে হয় না। আমি যখন প্রথম এসেছিলাম, তখন খুব মন প্রাণ দিয়ে ডায়লগ যখন দেওয়া হতো ক্লাসের মধ্যে, সেগুলোকে মুখস্থ করার চেষ্টা করতাম। কিন্তু দেখেছি, যদি ভিজুয়ালাইজেশন, যেটা অভিনেতার যদি ভিজুয়ালাইজেশন যদি না আসে, তাহলে ওই চরিত্রটা কোনোদিন দাঁড়াবে না। প্রতিটা শব্দেরই একটা প্রাণ আছে, সেই প্রাণটা ফোটাতে গেলে তার একটা ছবি আছে। একটু জল দেবে, এই কথাটা মানে জলটাই আমি জানি না, তার ভিজুয়ালটা আমার মাথায় নেই, এটা বিজ্ঞান কি, তা আমি ওইটা বলবো। হ্যাঁ, কারণ জলের ভিজুয়ালটা আমার মাথা থেকে অমিট হয়ে গেছে। হ্যাঁ, অতএব ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডস তার একটা ভিজুয়ালস থাকে। হ্যাঁ, এবার আমরা যখন মুখস্থ কিছু বলি তখন ওই ভিজুয়ালটার কথা ভাবি না, আমার হর করে বলে যাচ্ছে। হ্যাঁ, যার জন্য ওটা প্রাণহীন হয়ে যায়। তা যাই হোক, সেগুলো ছাড়ো। হ্যাঁ, তা যাকে জার্নি পথটা খারাপ লাগছে না। তোমার নামটা আরেকবার? সৌমিক স্যার। সৌমিক। তা সৌমিক, এমনি আর ছোট্ট একটু বলি, শেষ করবো আমরা। তুমি কী নিয়ে পড়াশোনা, এমনি রিয়েল লাইফে, মানে কি তোমার এডুকেশন, এখন কি করছো? আমি জার্নালিজম নিয়ে ব্যাচেলার করছি, জার্নালিজম আর ফিল্ম মেকিং নিয়ে। আচ্ছা, তাহলে তুমি সেখানের সাথে আবার অভিনয়টা নিলে কেন? মানে তুমি অ্যাঙ্কারিং নিতে পারতে, নিউজ রিপোর্টিং নিতে পারতে, কোথাও শেখা, তুমি অভিনয়টা নিলে কেন? স্যার, সবার থেকে বড় যেটা মানে জার্নালিজম, মাস কমিউনিকেশনস নিয়ে যে সব কোর্স আছে কি, হ্যাঁ, সেইগুলো তুমি করছো, তার সাথে অভিনয় কেন? স্যার, আমি
ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা থাকতে বেশি ভালোবাসি। তাহলে অভিনয় নিয়ে কেন রবীন্দ্র ভারতীতে গ্র্যাজুয়েশনস করার চেষ্টা করলেন, এনএসডি ট্রাই করলেন না কেন? এখানে এরকম কি চেষ্টা আছে তোমার যে এখানে তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেলে তুমি এনএসডি ট্রাই করবে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা? আমি এফটিআই পরীক্ষা দেবো এরপরে। এফটিআই কোনো অ্যাক্টিং নেই, এই হচ্ছে মুশকিল, জানো তো। হ্যাঁ, তোমাদের সেন্স মানে কোনটায় কী হয়। এফটিআই বহু আগে ছিল, 75-এ মানে লাস্ট ব্যাচ, তারপর মনে হয় একবার ট্রাই করেছিল, সেইভাবে সিরিয়াসলি কিছু হয় না। হ্যাঁ, অ্যাক্টিংয়ের উপরে। আচ্ছা, এফটিআই এসআরএফটিআই কোথায় হয় না। হ্যাঁ, অ্যাক্টিং নিয়ে যদি সত্যিই কিছু শিখতে হয়, হ্যাঁ, ভারতবর্ষের ভূমিতে অবশ্যই ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এনএসডি। হ্যাঁ, এখন দেখো অনেকেই বলে, অনেক বড়, আমি নাম বলবো না, কিছুদিন আগে ইন্টারভিউতে দেখেছি উনি বলছেন আমি এনএসডিতে গিয়ে খুব একটা কিছু শিখিনি। হ্যাঁ, আমার আমার মনে হয়েছে, হ্যাঁ, সেটা তার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, অনেক বড় অভিনেতা তিনি বলেছেন। হ্যাঁ, আমি একটু স্তম্ভিতই হয়েছি, কিন্তু আমার মনে হয় হ্যাঁ দরকার আছে একটা ডিসিপ্লিন, একটা জিনিসের মধ্যে দিয়ে একটা শরীর, একটা মন। অভিনেতার তো শব্দ, মানে কণ্ঠ, দেহ, এগুলো দিয়েই অভিনয় করতে হবে। ওগুলো তৈরি না হলে অভিনয়টা হবে না। তাই মানে মঞ্চ, ওরা তো মঞ্চটাকে ধরেই, ওখানে ফিল্ম টিম চলে না, মঞ্চটাকে ধরেই। আমি যার জন্য বলি মঞ্চটা আগে। হ্যাঁ, ওই ভলিউম, ওই ওয়াইডনেস আমি যদি জানতে পারি, আমার শরীর, আমার মন, আমার আত্মাকে আমি এই জায়গা অবধি নিয়ে যেতে পারি, তবেই আমি ক্যামেরার সামনে সেটাকে কমানো বাড়ানো করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। নচেত আমি তো জানি না আমার হাই স্কেলটা কোথায় আছে। স্যার আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হচ্ছে যে যারা এই মানে আমরা সিনেমাতে অনেক টাইপের অভিনেতা দেখি, যারা নন থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে, যারা অনেক জন অভিনেতা আছে যারা মডেলিং করে অভিনয় চান্স পেয়ে গেছে, তারা অনেক উচ্চ পদস্থে চলেও গেছে। তো আপনি এদেরকে কী করে মানে ক্যাটাগরাইজ করবেন? দেখো, চলতে চলতে উত্তম কুমার কোনো জায়গায় শেখেননি। জীবনে 10খানা ছবি ফ্লপ করেছে, অতগুলো বছর তাকে সময় দিয়েছে ইন্ডাস্ট্রি, উনি ওখান থেকে শিখেছেন। ঠিক আছে, উত্তম কুমারের প্রথম দিকের ছবি সব সুপার ডুপার ফ্লপ মাস্টার জিনাইন বলে তাকে ডাকা হতো। হ্যাঁ, হ্যাঁ, ফ্লপ মাস্টার, হ্যাঁ, বলে তাকে ডাকা হতো। হ্যাঁ, তা সেই উত্তম কুমার আজকে মহানায়ক, এবং তাকে পেরিয়ে আর কেউ সেই আসন গ্রহণ করতে পারবে কিনা সন্দেহ আছে। প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড উত্তম কুমারই পেয়েছিল ভারতবর্ষে। সে যাই হোক, হ্যাঁ, সে পরের কথা, কিন্তু ওই জায়গাটা আর কেউ নিতে পারবেনি, এখন পর্যন্ত পারেনি। আগামী দিনে কে পারবে বলতে পারবো না। হ্যাঁ, তা সেটা আলাদা, নিজেকে ওইভাবে সবাইকে শিখতে হয়, ওইভাবে তৈরি করেছেন নিজেকে। হ্যাঁ, এই যে মডেল যারা বলছো, তারা তাদের চেহারা পত্র সব কিছু দিয়ে সেইভাবে তৈরি করছে। ঠিক আছে, হ্যাঁ, বাট ইচ অ্যান্ড এভরিবডি চলতে চলতেই কেউ নিজেকে তৈরি করছে, সেই সুযোগ সে পেয়েছে, ইন্ডাস্ট্রি দিয়েছে, তার লোকজন দিয়েছে। আবার কেউ তার নেই ইন্ডাস্ট্রিতে সেই সুযোগটা, তাকে তৈরি হয়ে আসতে হয়েছে। হ্যাঁ, ইরফান খানকে তৈরি হয়ে আসতে হয়েছে। হ্যাঁ, নওয়াজুদ্দিন সিদ্দিকীকে তৈরি হয়ে আসতে হয়েছে, মনোজ বাজপেয়ীকে তৈরি হয়ে আসছে। দিজ আর অলসো নেম, নট অনলি নেম, বিগ নেম। তুমি যাদের কথা বলছো তারা বিগ নেম নয়, বুঝতে পারলে? যাই হোক, কথা বলে ভালো লাগলো। আবার এরকম একটা আড্ডা কোনো দিন তোমার সাথে হবে। হ্যাঁ, সেদিনকে তোমার চরিত্র নিয়ে কথাবার্তা হবে। ভালো থেকো, কাজকর্ম ভালো করে করো, আপনারা সবাই ভালো থাকবেন। আগামী আবার একটা দিন নতুন আরেকটা এপিসোডে আরেকজন ছাত্র অথবা ছাত্রীকে নিয়ে আমরা খুব দ্রুতই উপস্থিত হব। সঙ্গে থাকবেন 365 দিন, ভালো থাকবেন। নমস্কার। Future lights, future lights.